আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 66 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভালো থাকিস ভাই, মেয়েটাকে দেখে রাখিস, আর বাচ্চারা যখন ভূমিষ্ঠ হবে একবার দেখার সুযোগ দিস। সময় হয়ে এসেছে, আসছি ভাই বলে লাগেজপত্র নিয়ে চলে গেল ভেতরে। ফিরে একবার তাকিয়ে দেখলো না তার ভাই যাওয়ার পানে তাকিয়ে আছে। অসহায় দৃশ্য মেলে হয়তো নিজেকেই এর কারণ ভেবে ব্যথিত হচ্ছে। ছেলেকে যেতে দেখে আনিকা বেগম বড় ছেলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে ডুকরে উঠলো। ফুপির কান্না যেন রায়ানকে আরো উৎকণ্ঠিত করে তুললো। ফুপিকে সান্ত্বনা স্বরূপ আঁকড়ে নিয়ে নীরব স্বরে বলল, যদি ছেলেকে দূরে পাঠিয়ে এভাবে কাঁদবেই তাহলে যেতে দিলে কেন ওকে? আনিকা বেগম বলল, কি করতাম বল, যদিও দূরে গিয়েই ভালো থাকে তো আমি কি বলে আটকাতাম? ওর সাথে এমন কেন হতে হলো? ফুপির ধরাসরের কথা শুনে রায়ান শুকনো ঢুক গিলে বলল, তুমি কি এর জন্য আমাকে বা আমার বউকে দায়ী মনে করো ফুপি? আমার উপর রেগে আছো? প্রশ্ন শুনতে আনিকা বেগম মুখ উঁচিয়ে বলল, এসব কি কথা রায়ান? তোকে বা নিষাদকে এর জন্য কেন দায়ী মনে করব? যা হয়েছে সব আল্লাহর ইচ্ছেতে হয়েছে। শুধু কষ্ট এটাই যে ছেলেটা আমার বুঝেও কিছু বুঝতে চায় না। ভালো নেই আমার ছেলেটা, এটা মা হয়ে আমি সহ্য করতে পারি না আব্বু। কি করলে আমার ছেলেটা ভালো থাকবে বল? জবাব দিতে ব্যর্থ রায়ান। জবাব নেই তো তার কাছে। এমন একটা সময় উপনীত হবে তা কল্পনাতেও আনেনি। একসাথে বেড়ে ওঠা, পাশাপাশি থাকা, না বললেও একে অপরকে বোঝা, এমন একটা বন্ধুর মতো ভাইকে আজ দূর দেশে পাড়ি জমাতে হচ্ছে। ভালোবাসা এমন কেন? কাউকে সুখের সমুদ্রে ভাসিয়ে দেয় তো কাউকে দুঃখের সাগরে নিমজ্জিত করে রাখে। ভালোবাসা সবার জন্য কেন সুখ বয়ে আনে না? কেন আমরা প্রায়শই তাকে ভালোবেসে ফেলি যারা আমাদের নসিবেই থাকে না? ভালোবাসা এত বেদনা কেন? হৃদয়ে প্রশ্ন জাগে, অথচ জবাব মেলে না কোথাও। আর মেলারও নয় এর জবাব। পিয়াস সব নিয়ম কানুন মেনে প্লেনে চড়ে বসলো। মনের মাঝে যেন অশান্ত ঝড় শুরু হলো। মা বাবা ভাই কাছের মানুষগুলোকে ছেড়ে যেতে বুকের ভেতর অসহ্য জ্বলন অনুভব করলো। কিন্তু পিছু হটার কোনো উপায় নেই। এখানে থাকলেই মেয়েটার স্মৃতি তাড়া করে বেড়াবে। ভুলতে চাইলেও যখনই আবার দেখা হবে তখন নতুন করে ব্যথারা জেকে ধরবে। বারবার ভুলভাল ভাবনা জাগ্রত হবে মনে। তার চেয়ে ভালো সে দূরেই সরে যাক। ভাই ভালো থাকুক মেয়েটাকে নিয়ে, তাকে নিয়ে কোনো অহেতুক ভাবনা না আসুক ভাইয়ের মনে। আরো কত কি ভাবনা মনে জাগ্রত হলো। প্লেন উপরে ভেসে উঠতে জানালা দিয়ে শেষবারের মতো তাকিয়ে দেখলো নিজের দেশ, নিজের জন্মভূমিকে। এখানে আর কবে পা রাখবে তার কোনো নির্দিষ্টতা নেই। হয়তো আসবেই না। মেয়েটার স্মৃতি দূর করতে পারলে হয়তো আসবে, আর যদি তা কখনো সম্ভব না হয় তাহলে হয়তো এটাই শেষ দেখা। অনিশ্চিত মন নিয়ে শরীরটা এলিয়ে দিল সিটের সাথে। চোখ বুজে আরো কত কি ভাবনায় মত্ত হলো। গোটা কয়েক দীর্ঘশ্বাস ছাড়লো, যা বাতাসের সাথে অদূরে মিলিয়ে গেল। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আলো আধারিয়ায় আকাশপথে উড়াল দেওয়া প্লেনটার দিকে তাকিয়ে রইল রায়ান আর তার ফুপি। চলে গেল ভাইটা তার অদূরে। একটা সময় প্লেনটাও চোখের আড়াল হলো, আর নেমে এলো নীরবতা। আর এদিকে রাত 8:30 নাগাদ বাড়ি ফিরল রায়ান। নিচে এক মুহূর্ত না দাঁড়িয়ে উঠে এলো উপরে। সুজা নিজের রুমে প্রবেশ করতে চোখ বিঁধল তার বউ কিছু পোশাক যত্ন সহকারে ভাঁজ করে রাখছে বিছানার উপর বসে। মেয়েটার সাথেও একটা কথা বললো না, ফ্রেশও হলো না। সুজা চলে গেল লাইব্রেরির রুমে। নিশাত এতে একটু অবাকই হলো। তার সাথে কথা কেন বললো না? তার এক মুহূর্তের তাকানোতে মনে হলো লোকটা যেন আজ ঠিক নেই। কাল তো তার জন্য রেগেছিল, তাহলে আজ কি এমন হলো? কারণ জানার জন্য ব্যতিগ্রস্ত হয়ে পোশাকগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখলো। দ্রুত হেঁটে নিজেও প্রবেশ করলো লাইব্রেরির রুমে। স্বামীজান তার সোফার উপর মাথা এলিয়ে কপালের উপর একটা হাত রেখে বসে আছে। কাছে থেকে দেখে মনে হলো লোকটার মুখের রং বিবর্ণ হয়ে উঠেছে। সে সামনে দাঁড়িয়ে ছোট করে বলল, কিছু কি হয়েছে আপনার? না হলে এমন দেখাচ্ছে কেন? ফ্রেশও হলেন না? বউয়ের কথা শুনে কপাল থেকে হাত সরিয়ে তাকালো মেয়েটার পানে। এই মেয়েটা, শুধুমাত্র এই মেয়েটার জন্য তার ভাই আজ দেশ ছেড়েছে, নিজেকে সবার থেকে আড়াল করে নিচ্ছে। জানার পরেও নতুন করে মনে প্রশ্ন জাগে, তার ভাইটা এই মেয়েকে এত ভালোবাসে বুঝি? তার সাথে যদি সেই মুহূর্তে তার বাবা জোর করে বিয়ে না দিত তাহলে হয়তো এই মেয়েটাই তার ভাইয়ের বউ হয়ে যেত, তার বুকে থাকতো। সবকিছু ভাবনাতে যেন তিক্ততায় ঘিরে ধরলো রায়ানকে। মেয়েটার সাথেও কথা বলতে ইচ্ছা হলো না। নিরেটস্বরে উচ্চারণ করলো, এখান থেকে যাও, কিছু পল একা থাকতে দাও। নিশাদ ভ্রুদ্বয়ের মাঝে অসংখ্য বাজের সৃষ্টি হলো। পুনরায় কিছু জিজ্ঞেস করতে চাইলো, তা বোধহয় বুঝলো রায়ান। তার পূর্বেই বাধা দিয়ে বলল, কিছু জিজ্ঞেস করো না নিশাদ, ভালো লাগছে না। লোকটাকে আর ঘাটতে ইচ্ছা হলো না। থাকুক কিছু সময় একা, পরে না হয় জেনে নিবে সব ভেবে রুম থেকে বের হওয়ার জন্য তৎপর হলো। রায়ান পুনরায় চোখের উপর একটা হাত রেখে চোখ বুজে শরীরটা এলিয়ে দিল। পুনরায় চোখের সামনে ভাইয়ের চলে যাওয়ার দৃশ্যটা ফুটে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো এই মেয়েটাও তার ভাইয়ের মতো তাকে ছেড়ে চলে যাচ্ছে। ভাবতে আকস্মাৎ চোখ মেলে মেয়েটাকে ডেকে উঠল, চড়ুই পাখি। দরজার কাছাকাছি আসতে স্বামীর ডাকে পায়ে স্থির হলো নিশাতের। চোখ ঘুরিয়ে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো রায়ানের পানে। রায়ান তা বুঝতেই নরম স্বরে ডেকে উঠল, কাছে আসে শোনা। নিশাত ভীষণ আশ্চর্য হলো, এই লোকের হয়েছেটা কি? এই বললো একা ছাড়ো, এখন আমার নিজেই কাছে ডাকছে। বেশি না ভেবে এগিয়ে গিয়ে রায়ানের সম্মুখে দাঁড়ালো। দেখতে রায়ান মেয়েটাকে নিজের কোলের ওপর বসিয়ে দিল। নিশাত কিছু বুঝে ওঠার আগে রায়ান তাকে অষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো নিজের সাথে, যেন বুকের ভেতর ভরে রাখতে চাইছে। মেয়েটা কিছু শুধানোর সময় পেল না। তার পূর্বে নিশাতের গলার ভাঁজে মুখ গুজে দিয়ে কেমন করে শুধিয়ে বলে উঠলো রায়ান, এই পাখি তুমিও আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? নিশাত এবার অস্থির হলো, লোকটা এমন করছে কেন? নিশাত নিজেও সান্ত্বনা স্বরূপ স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরলো।
এতে বোধ রায়ান সত্যি একটু স্বস্তি পেল। সেভাবে থেকে ছোট করে আনমনে বলল, জানো পাখি, আজ পিয়াস দেশ ছেড়ে চলে যাচ্ছে। নিশাতের এবার উষ্টা খাওয়ার মতো অবস্থা হলো। কালোই তো ভাইয়ার সাথে তাদের বাড়িতে সময় কাটিয়ে আসলো, আর একদিনের মাঝে শুনতে হলো লোকটা চলে যাচ্ছে, তাও দেশ ছেড়ে। এজন্য বড়ই আশ্চর্যের বিষয়। একটু হলেও নিজের কাছে কিছু পরিষ্কার হলো, কিন্তু পিয়াস ভাইয়া হঠাৎ দেশ কেন ছাড়ছে? রায়ানের কথা শুনে তো মনে হচ্ছে বরাবরের মতো চলে যাচ্ছে, কিন্তু এমন ডিসিশনের কারণ কি? ছোট করে বলল, হঠাৎ কেন চলে গেল? কি জবাব দিবে রায়ান এর? বলবে তোমাকে বলতে এমন সিদ্ধান্ত নিয়েছে তার ভাই, নাকি এটা বলবে যে তার অপরাধবোধ কমিয়ে দিতে তাকে ছেড়ে চলে যাচ্ছে তার ভাই? কিছুই বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না। অজ্ঞাত মেয়েটা এসব বিষয়ে অজ্ঞাতই থাকুক, ভাই চলে গেলেও এই মেয়েটাকে একটু কাছছাড়া সে করবে না ভেবে মেয়েটাকে আরো শক্তি প্রয়োগ করে আটকে রাখলো নিজের বক্ষ মাঝে। মেয়েটাকে আরো আশ্চর্য করে দিতে হাজার প্রশ্নের জালে ফাঁসিয়ে দিয়ে নিজের গলায় মুখ গুজে থেকে বিড়বিড় করে বলল, সেসব জানতে হবে না তোমাকে পাখি, কখনো জেনো না এসব। শুধু আমার থেকে দূরে যেও না, তুমি যেতে চাইলেও আমি যেতে দিব না। তুমি শুধু আমার, একান্তই আমার অর্ধাঙ্গিনী তুমি, শুধুমাত্র আমার, আজীবন আমার হয়ে থাকতে হবে তোমাকে। আর এদিকে মা শব্দটি দিয়ে যেন মিশে আছে এক অপার সুখ, আবেগ, মমতা, একরাশ আনন্দ আর সীমাহীন ভালোবাসার ছড়াছড়ি। মা, যিনি আমাদের সমস্ত সংকট থেকে আগলে রাখতে জানেন, বিপদে ঢাল হন, আমাদের অসুখ হলে পাশে বসে জেগে জেগে পার করে দেন দীর্ঘ রজনী। একমাত্র মাই আছেন নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তবে বাবার ভূমিকাও কম নয়, তিনি হন আমাদের আবেগ আর ভরসার স্থল। আমাদের মুখে একবেলা খাবার তুলে দিতে করে অক্লান্ত পরিশ্রম। মা বাবা দুজনের স্থানই সবার ঊর্ধ্বে, তবে মায়ের তুলনা কোনো কিছুর সাথে সম্ভব নয়। একজন মা 9টা মাসেরও অধিক সময় নিজ গর্ভে জায়গা দিয়ে আমাদের পৃথিবীর আলো দেখান। মা হতে হলে সম্মুখীন হতে হয় সীমাহীন কষ্ট আর যন্ত্রণার। প্রসব বেদনার কষ্ট, আর্তনাদ, এসব শুধু একজন মাই বুঝতে সক্ষম হন। তবে যখন ওই সন্তানের হাসি মুখ দেখতে পান, তখন সেই কষ্টটা হাসি মুখে ভুলে যান তিনি। তাই তো মা অতুলনীয়া। তবে আমরা অনেক সন্তানেরাই হয়তো অনেক সময় মা বাবার কষ্টটা উপলব্ধি করতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হই। এমনই একটা সময় পার করছে নিশাত। মা হতে চলেছে মেয়েটা। প্রতিদিন হাজারখানেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম কিছু মাসে খেতে পারতো না, বমি হতো। এখন বমি না হলেও কিছুটা খেতে পারলেও চলতে সমস্যা হয়। মুড সুইং এর কথা তো না বললেই নয়। এই হাসি পায় তো এই কান্না। সময় নেই, অসময় নেই, যা ইচ্ছে করে খেতে ইচ্ছে করে, মাঝে মাঝে কি যে ইচ্ছে করে তা নিজেই বুঝতে পারে না। যেখানে একটা মেয়ের একটা সন্তান জন্ম দিতেই শেষ হওয়ার উপক্রম হয়, সেখানে নিশাতের পেটে তো বেড়ে উঠেছে একের অধিক সন্তান। বয়সটাও কম মেয়েটার, ফলস্বরূপ কমপ্লিকেশন অনেক বেশি। সমাজ পরে আবার মেয়েটার পেট ফুলে এমন হয়েছিল যে দেখে মনে হতো তখন ওই 9 মাস চলছে। এখন তার থেকে বেশি বড় আকার ধারণ করেছে। দেখলে যে কেউ বুঝতে সক্ষম হবে এই মেয়ে টুইন সন্তানের জন্ম দিতে যাচ্ছে। হতে পারে জল জমেছে মেয়েটার সর্বাবস্থায় 9 মাস চলে অলরেডি। থেকে থেকে বিভিন্ন ব্যথার শুরু হয়। মাঝে মাঝে অসহ্য লাগে নিশাতের। একটা সন্তান জন্ম দিতে বুঝি এতটা কষ্ট? নিজের মায়ের কথা ভাবলে এখন কান্না পেয়ে যায়। তবে এই সবকিছুর মাঝে একটা স্বস্তির বিষয়, নিজের স্বামীকে সর্বদা পাশে পেয়েছে। পরিবারের প্রত্যেকটা সদস্যকে পাশে পেয়েছে। 2 শাশুড়ি একদিনে তাকে চোখের মনি করে রেখেছে। সাথে বেগম ও নাতি নাতনি আসার খুশিতে মেয়েটার সাথে কখনো একটু কটূক্তিও করেনি। সবাই তাকে এখন সারাক্ষণ আগলে রাখে। নতুন সদস্য আসার সবাই যেমন খুশি, তেমন মেয়েটাকে নিয়েও ভয়ে আছে বটে। সব থেকে বেশি ভয় বিদায় রায়ানের মাঝে দেখা যায়। ছেলেটা টুইন্স নিয়ে যতটা উৎফুল্ল ছিল তার কিঞ্চিত এখন দেখা যায় না। নিজের বউয়ের চিন্তায়, বউ তার ফুলে ঢুল হলেও নিজে যেন কেমন শুকিয়ে গেছে। সারাক্ষণ কেটে যায় তার অস্থিরতায়। কলেজের জব অলরেডি ছেড়েছে। অতটুকু সময় হাসপাতালে থাকে, ফোনের সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হতে দেখা যায় না। রাত নেই দিন নেই, মেয়েটা যখন যা চেয়েছে তা হাতের কাছে এনে দিয়েছে। এই কমাসে রান্নার হাত বেশ হয়েছে তার। সময় অসময়ে বউকে রেঁধে যে খাওয়াতে হয়। গোসল করানো থেকে শুরু করে সব কাজ নিজে হাতে করে দেয়। রুমে একা থাকতে চায় না বিধায় নিচে একটা রুমে থাকতে শুরু করেছে রায়ান, যাতে বউ বারবার সিঁড়ি বেয়ে উপরে নিচে না করে। প্রয়োজন ব্যতীত বোধহয় মেয়েটাকে এক পা হাঁটতে পর্যন্ত দেয় না। আর ডাক্তার আন্টি তো সর্বক্ষণ লেগেই আছে। নিশাতের ডেলিভারি ডেট প্রায় এখনো 15 দিনের মতো বাকি, কিন্তু রায়ানকে সারাক্ষণ উদ্বিগ্ন দেখায়। হাসপাতালেও প্রয়োজন ব্যতীত আজকাল যেতই না। সারাক্ষণ সে একটা ভয়ের মাঝেই থাকে, যেন সে বউকে একা রেখে চলে গেলেই কিছু একটা হয়ে যাবে। সকালে শুরু হয়েছে সে অনেকক্ষণ আগে। আজও মেয়েটাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে নিজের হাতে বউকে খাইয়ে দিতে ব্যস্ত রায়ান। তার বউটা আজকাল খাবারের প্রতি অনেক অনীহা দেখা যায়। একটু বেশি খেতেই চায় না, তাই তো সারাক্ষণ একটু একটু করে খাওয়াতেই থাকে। এই যে সকাল থেকে 2 বার খাওয়ানো শেষ, নিশাত অল্প একটু খেয়ে ইশারায় বুঝালো আর কিছু খেতে চায় না। রায়ানও জোর করলো না। মেয়েটার মুখ মুছে দিয়ে খাবারের প্লেটটা টেবিলে রেখে এসে অন্য প্লেটে অনেকগুলো ফল এনে রেখে দিল বউয়ের পাশে। ছোট করে নির্দেশ দিল, 1 ঘন্টার মাঝে এই ফল শেষ করা চাই। রুজো এমন আজ্ঞা দেয়, শুনতে নিশাতের মুখটা কাদো কাদো হয়ে গেল। তা প্রত্যক্ষ করতে রায়ান নিশাতের পাশে বসে গালে একটা হাত ছোঁয়ালো। প্রতিদিনকার ন্যায় অপরাধের স্বরে বলে উঠল, সরি সোনা, আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। এত দ্রুত আমার বাচ্চা নেওয়া ঠিক হয়নি। তোমার আরো বয়স হওয়া প্রয়োজন ছিল।
কথাটা শুনতে নিশাত প্রতিদিনের ন্যায় খেকে উঠল। তারপর বলল, এই কথা আর একবার বললে আপনার মুখ আমি ভেঙে দেব। এসব বলতে বারণ করেছি না? বয়স হলে কি কম কষ্ট হতো, নাকি আমার মা হওয়ার ইচ্ছা নেই যে সারাক্ষণ নিজেকে দোষারোপ করতে থাকেন? বউকে উত্তেজিত হতে দেখে রায়ান শান্ত স্বরে মজার স্বরে বলে উঠল, শান্ত হও পাখি, আর বলবো না এসব, কিন্তু দোষ তো আমারই বেশি বলো, কারণ আমার জন্যই তোমাকে ডাবল কষ্ট সহ্য করতে হচ্ছে। নিজের প্রতি এত ভরসা করা ঠিক হয়নি বলো। নিশাত কথা বলল না, শুধু চোখ পাকিয়ে তাকিয়ে রইল। তা দেখে রায়ান হতাশার শ্বাস নির্গত করে আরেকটু কাছে এগিয়ে এসে বক্ষ তলে বউকে আগলে নিয়ে বলল, এত রেগে যেতে নেই পাখি, আর কয়েকটা দিন মাত্র, একটু সহ্য করে নাও, এরপর সব ঠিক হয়ে যাবে। তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না দেখো। নিশাত হঠাৎ ডুকরে উঠল, বিড়বিড় করে বলল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনি কি আমাকে ভুলে যাবেন, আবার বিয়ে করবেন? তাহলে আমার বাচ্চাদের কি হবে? গেল রায়ানের মাথা খারাপ হয়ে। এমনিতে সে চিন্তায় দিনরাত পার করে, আর এই মেয়েটা থেকে থেকে তার ইমোশন নিয়ে খেলে। রেগে মেয়েটাকে বুক থেকে উঠিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করে কঠোর স্বরে বলল, এই বালের কথা বলতে নিষেধ করেছি না? আরেকবার উচ্চারণ করে দেখাও, আমি তোমার কি হাল করি দেখো। তারপর এই সাহস হয় কি করে এসব বলার? আমার কথা একবার ভাবো না, তাই না? আমার জান নিয়ে খেলতে চাও তুমি? নিশাত ধমক খেয়ে ভয়ে আরো জোরে কেঁদে উঠল। মেয়েটার এই এক সমস্যা, কারণে অকারণে কেঁদে ফেলে যখন তখন। রায়ান দীর্ঘশ্বাস ফেলে পুনরায় মেয়েটাকে বুকে টেনে নিল, মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে এত পোড়াও কেন পাখি? এসব বলে আমাকে আর অশান্ত করো না। দেখবে তুমি আর আমার বাচ্চারা সবাই ভালো থাকবা, আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে, তুমি আমি পুরো 100 বছর বাঁচবো। নিশাতের কান্না একটু প্রশমিত হলেও নাক টেনে টেনে বলল, যদি দুজনেই 100 বছর বাঁচি তাহলে তো আপনি আমার অনেক আগেই আমাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি এটা মানি না, আপনি আমাকে ছেড়ে আগে যেতে পারেন না। তাহলে আমাকে ওই কটা বছর কে আগলে রাখবে? রায়ান হেসে ফেলল, বইয়ের বাচ্চামো কথায়। প্রেগনেন্সিতে মেয়েদের কত রূপ অবলোকন করা যায়, এই সময়টাতে যেন মানুষ নতুন করে নতুনত্ব স্বাদ গ্রহণ করে। রায়ান আলতো হেসে জবাব দিল, তখন তোমাকে বাচ্চারা দেখে রাখবে। বলল, না, আমার আপনাকেই চাই, আর কাউকে না। বইয়ের একরোখা জবাব পেয়ে রায়ান সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, আমি না হয় তোমার থেকে আরো ক বছর বেশি বাঁচবো, তারপর আমরা একসাথে এই পৃথিবীর গণ্ডি পেরিয়ে অন্য জগতে পাড়ি জমাবো, ঠিক আছে? এবার নিশাতের মুখে হাসি ফুটল। বউ হেসেছে বুঝতে পেরে রায়ান বউকে বুক থেকে সরিয়ে কপালে আলতো চুমু খেয়ে বলল, আমাকে এখন যেতে হবে পাখি, কিছু সময় আমাকে ছাড়া একা থাকো কেমন? দ্রুত ফিরে আসবো তোমাদের কাছে আমি। নিশাত মেনে নিয়ে মাথা চাকালো। রায়ান সম্মতি পেয়ে পুনরায় ঝুঁকে বউয়ের কপালে উষ্ঠ ছুঁয়ে দিয়ে উঠে দাঁড়ালো। মাকে ডেকে বউয়ের কাছাকাছি থাকতে বলে মেয়েটাকে একা রেখেই বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে, অথচ মনটা যেন রেখে গেল বউ আর অনাগত বাচ্চার কাছে। আর এদিকে আজ স্বামীকে দিয়ে অফিস থেকে ছুটি নিয়েছে, ইচ্ছে সারাদিন স্বামীর সাথেই কাটাবে। শুক্রবার ছাড়া তো সারাক্ষণের জন্য ছেলেটাকে পায়ই না, সর্বদা মনটা আনচান করে। ইচ্ছে জেগেছে আজ বাপের বাড়ি যাবে ভাবিদের দেখতে, তাই স্বামীকে বলেছে সারাদিন সময় কাটিয়ে সন্ধ্যা নাগাদ ও বাড়িতে তাকে রেখে আসতে। নির্ভার মেনে নিয়েছে বউয়ের আজ্ঞা, সারাদিনটাই কাটিয়েছে মেয়েটার সাথে। এখন পরন্ত বিকেল, সূর্যের ডুবি ডুবি ভাব, কতক্ষণ দুজন ব্যালকনিতে কাটিয়ে মাত্র রুমে এসেছে। মেয়েটার তো এখন রেডি হতে হবে। অর্থি রুমে এসে প্রথমে এক সেট জামা নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো, এসে ড্রেসিং টেবিলের সামনে বসলো হালকা সাজগুজ করতে। এই কমার সময়ের মাঝে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানুষ বদলেছে, পরিস্থিতি বদলেছে, আরো কত কি। এই যেমন প্রায় 6 মাস পূর্বে তারা একবার গ্রামে গিয়েছিল, তখন হঠাৎ একদিন তার বড় আব্বু আর বড় আম্মু মিলে কোনো বার্তাহীন তার শ্বশুর বাড়িতে হাজির হয়েছিল। এটা যেমন অবাক হয়েছিল অর্থী, তার চেয়েও বেশি অবাক হয়েছিল যখন জানতে পেরেছিল তার আব্বু তার স্বামীকে মেনে নিতে এসেছে। সেদিন খুশিতে কতক্ষণ কেঁদেছিল মেয়েটা। নির্ভারের শুরু থেকে কারো প্রতি কোনো রাগ ছিল না, তবে খারাপ অবশ্যই লাগতো। তবে অর্থের পরিবারও তো তাদের দিক থেকে ঠিক ছিল, তাই কখনো অভিমান করেনি মেয়েটার মতো। নিতু বেগমেরও কোনো অভিযোগ ছিল না, তাই সেবারের সবাই অর্থিকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে দুরাত কাটিয়েছিল, তারপর টুকটাক গিয়েছে। কাজের জন্য খুব একটা সময় হয় না তার, অর্থি মাঝে মধ্যেই যায় সেখানে, তবে স্বামীকে ছেড়ে থাকে না। আরমান সাহেব মেয়ের জামাইকে মেনে নিলেও ভদ্রলোক আজও নির্ভারের সাথে খুব একটা কথা বলেন না, প্রয়োজন ব্যতীত তার সাথে কোনো কথা বলেন না, বাকি সব ঠিকই আছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।